সত্যি বলছেন ভাবি? আসলেই এটা মাখলে ফর্সা হয়? উত্তেজনায় আমার মায়ের মুখ চকচক করছে। অবশ্যই ভাবি, দেখবেন 1 মাসের মধ্যে গায়ের রং কাঁচা হলুদের মতো হয়ে গেছে। রহিমা খালা হাত নেড়ে নেড়ে বললেন, তিনি এই কথাটা ইচ্ছে করেই জোরে জোরে বলেছেন, যাতে এই ঘরে বসেও আমি সেটাই শুনতে পাই। মা এককাল হাসি নিয়ে আমার রুমে দৌড়ে এলেন। হ্যাঁ রে মিলি, এই ক্রিমটা নাকি আসলে কাজ করে রে। শিশুরা বহুদিন ধরে বায়না করার পর নতুন খেলনা পেলে তাদের মুখটা যেমন হয়, মাকে দেখতে ঠিক সেই রকম লাগছে। আমার খুব মায়া লাগছে মায়ের জন্য। ছোটবেলা থেকে দেখছি আমাকে সুন্দর বানানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা মায়ের মধ্যে। কখনো উপটান, কখনো ক্রিম, কখনো চন্দনের গুঁড়ো, কিছু না কিছু আমার মুখে লাগিয়ে মিথ্যা আশা নিয়ে অপেক্ষা করা যদি আল্লাহর প্রতি সহায় হয়, ভাগ্যটা পরিবর্তন করে, একটু ভালো কিছু দেয়। কোনো বাড়ি কিছু হয় না, কিন্তু মা তবু আমার মুখটা আয়নার সামনে নিয়ে বিভিন্ন ভঙ্গিতে কায়দায় কানুন করে ঘুরিয়ে ফিরিয়ে বলেন। বাহ, এ তো বেশ লাগছে দেখতে। কেমন পাল্টে গেছে মুখটা। আমিও তখন খুব দুর্বলভাবে একটু হেসে বলি, ঠিকই তো মা, মা মেয়ের এই মিথ্যে সান্ত্বনার লুকোচুরি দুজনেই আমরা বেশ বুঝি। বোঝেন আরও একজন, অন্তরিক্ষের ওই ব্যক্তিটি, যিনি জন্ম থেকেই আমার ভাগ্য যা নির্ধারণ করে দিয়েছেন। তিনিই তো জানে কার ভাগ্য কী রেখেছেন। তিনি তো সবার ভাগ্য লিখে রাখছেন, আর পরিবর্তনও করলে একমাত্র তিনিই পারবেন। আমার বাবা বেশ ধনী মানুষ, বহু জায়গায় বহু পাত্রী দেখে অবশেষে হতদরিদ্র পরিবারের মেয়ে আমার মাকে বিয়ে করেন। কারণ একটাই, আমার মা অসামান্য রূপসী। বাবা চেয়েছিলেন তার বংশধরেরা দেখতে সুন্দর হোক। প্রথম সন্তানের মুখ দেখে নাকি বাবার মুখ শ্রাবণের আকাশের মতো হয়ে গিয়েছিল। মেয়ের গায়ের রং, মুখ, নাক সবই তো তার মতো। হতচ্ছাড়ি দেখছি মায়ের কিচ্ছুই পায়নি। মায়ের খুব ইচ্ছে ছিল প্রথম সন্তান মেয়ে হলে নাম রাখবেন রোদেলা মিলি, কিন্তু বাবা মুখ বেঁকিয়ে বললেন, যার চেহারায় রোদে ছিটে ফোটাও নেই তার নাম হবে রোদেলা মিলি। কানা ছেলের নাম পদ্মলোচন। আর কাকে বলে? সে যাই হোক, চেহারায় রোদ না থাকলেও আমার নাম রোদেলা মিলি রাখা হলো। আমার পরে আরও দুটি বোন, আরও দুটি ভাই, না, এরা বাবাকে নিরাশ করেনি। প্রত্যেককেই দেখতে বেশ। ছোটবেলা থেকেই আমি জেনেছি আমার বাকি বোনেরা ফর্সা, তাই তারা সুন্দর, আমি দেখতে কালো। আমার তাই নিজের মধ্যে কুঁকড়ে মুকড়ে থাকাই শ্রেয়। ঈদের সময় মামারা যখন উপহার নিয়ে আসতো আমাদের জন্য, দেখতাম প্রতিবারই কিভাবে কিভাবে যেন সবচেয়ে সুন্দর উপহারটা আমার দুই সুন্দরী বোনই পেত। তারপর ভাবতাম, কি খারাপ আমি, নিজের ছোট বোনেরাই হিংসা করছি। বাসায় মেহমান আসলে আমার বোনেদের দেখে প্রশংসায় ভেসে যেত। পাশে দাঁড়ানো আমাকে দেখে নিতান্তই ভদ্রতাই হয়তো বলতো, আপনাদের মেয়ে দেখতে কালো হলেও চেহারাতে বেশ মায়া আছে। কেন জানি না, খুশি হওয়ার বদলে আমার বুক কান্নায় ভারী হয়ে আসতো। কালো হতে পারি, তাই বলে অন্ধ তো আর নই। তাদের চোখে যে সুপৃষ্ট করুণা, সেটা তো খোলা চোখেও বেশ দেখতে পাই আমি। ছোটবেলা থেকেই বেশ ভালো ছাত্রী ছিলাম আমি। 5 আর 8-এ বৃত্তি পেয়েছিলাম, ম্যাট্রিকে ইন্টারভিউ পেয়েছিলাম গোল্ডেন A+। তারপর ঢাকা ভার্সিটিতে ভর্তি হলাম। অনেক নতুন বন্ধু হলো, সবাই মিলে কার্জন হলে আড্ডা, মহিলা সমিতির নাটক দেখতে যাওয়া, অথবা রাত 11টায় হই হুল্লোড় করে টিএসটিতে গিয়ে মালডোবা দেওয়া চা খাওয়া। এইসবের মাঝে আমার প্রাণহীন জীবন যেন নতুনভাবে শুরু হলো। আর সেই নতুন জীবনে নতুনভাবে রোদ নিয়ে এলো সজীব। অসাধারণ আবৃত্তি করতে পারে ছেলেটা। ও যখন গলার শিরা ফুলিয়ে ভরাট কণ্ঠে আবৃত্তি করে, তখন আমার এতদিনের গৃহপালিত রক্ত যেন জেগে ওঠে। কি যেন এক শক্তি ভর করে নিজের ভেতর। সজীব আমাকে ডাকতো কালো পরি বলে। প্রতিদিন একটা করে চিঠি লিখতো আমাকে, 2-1 লাইন চিঠি, তবে সব চিঠি কালো খাম ভরা থাকতো, আর উপরে রূপালি কালিতে লেখা থাকতো, কালো পরি, তোমাকে। মাঝে মাঝে কি ভীষণ ঝগড়াটাই না করতো আমার সাথে। কেন আমি মাধবের সাথে অত হেসে হেসে কথা বলতাম, কি এমন হাসির কথাটা বলেছে ও? কেন পহেলা বৈশাখে লাল শাড়ি না পরে সবুজ শাড়ি পরলাম? চুলগুলো কেন বেঁধে রাখলাম? আর কেনই বা এমন বিচ্ছিরি একটা সিনেমা দেখার জন্য ওকে ফেলে অন্য বন্ধুদের সাথে চলে গেলাম? একবার তো
কি যেন কারণে আমার ওপর রাগ করে সব মাথার চুল কেটে ফেলে ন্যাড়া হয়ে গিয়েছিল। কি চোখের পলকেই না চলে গেল সেই 5টা বছর, কিন্তু দীর্ঘস্থায়ী সুখ আমার কপালে সইবে কেন? ফাইনাল পরীক্ষা হওয়ার কিছুদিন আগে সজীব আমাকে জানিয়ে দিল তার পরিবার কিছুতেই আমাকে মেনে নেবে না। সে বাবা মার একমাত্র সন্তান, তাই তাদের খুব শখ নিজেরাই দেখে শুনে মিষ্টি একটা সুন্দর মেয়ের সাথে বিয়ে দেবার। সজীবের মা আগেও দেখেছেন আমাকে, তার নাকি সাপ কথা। ঘরের একমাত্র বউ, দেখতে ফর্সা হতে হবে। আমার রঙিন চশমা লাগানোর পৃথিবীটা আবারও কেমন যেন ধূসর হয়ে গেল। পরীক্ষা না দিয়েই বাসায় ফিরে গেলাম। এবার বাবা মা উঠে পড়ে লাগলেন আমার বিয়ের জন্য। তাদের খুশির জন্য চোখের পানি আড়াল করে ট্রে ভর্তি চা নিয়ে পাত্রপক্ষের সামনে গেলাম। মেয়ে হয়ে জন্মেছি, আর যা কিছু পারি আর নাই পারি, চোখের পানি আড়াল করার বিদ্যাটা তো শিখতেই হবে। কুরবানির গরুর হাটেও বোধ করি মানুষ এতভাবে গরু দেখে যাচাই বাছাই করে না। সে কি অপমান, কি লজ্জা, কি অসহায়ত্ব, তা আমি কী করে বোঝাই? কিন্তু পাত্রপক্ষ আমাকে পছন্দ না করে পছন্দ করে আমার ছোট বোনকে। তারপর থেকে পাত্রপক্ষ আসলে আমার 2 বোনকে তাদের সামনে যেতে দেওয়া হয় না। প্রতি সপ্তাহে নতুন নতুন পাত্রপক্ষ আসে। মা যথাসাধ্য চেষ্টা করেন পাউডার আর নানা প্রসাধন লাগিয়ে আমার গায়ের রং আর চেহারার খোঁজগুলো আড়াল করতে। চেহারা খানিকটা আড়াল হয় বটে, আড়াল হয় না শুধু আমার লজ্জা আর অপমান। প্রায় 1.5 ডজন প্রস্তাব এসে ফিরে যাওয়ার পর অবশেষে আমার বিয়ে ঠিক হয় আমাদের পাড়ার কমিশনার ছোট ভাইয়ের সাথে। ক্লাস 9 পর্যন্ত কোনো মতে পড়ে এখন বাপ ভাইয়ের পয়সায় রাস্তায় ধারে চায়ের দোকানে সিগারেট ফোঁকে আর গার্লস স্কুলের সামনে চোখে সানগ্লাস লাগিয়ে সিস বাজায়। কিন্তু মা বাবার এত বাজ বিচার করার সুযোগ নেই। আমার বিয়ে আর কতদিন আটকে থাকবে? ছোট বোনটার দুটো তো বিয়ে দিতে হবে। মা বাবার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম, কিন্তু আমার অপমানও তখনও খানিকটা বাকি ছিল। আমাকে আরও খানিকটা নাস্তানুবাদ না করলে বিধাতা সইবে কেন? বিয়ের আসরে ছেলেপক্ষ থেকে বেঁকে বসলো। তাদের সাপ কথা, নগদ 5 লাখ টাকা না দিলে তারা কিছুতেই বিয়ে পড়বে না। আমি দেখলাম আমার এত আত্মমর্যাদা সম্পন্ন শিক্ষিত বাবা কিভাবে একদল নোংরা অশিক্ষিত লোকের কাছে সম্মানের ভয়ে মাথা নত করলেন। আমার তখন মনে হলো আমার বাবার সামর্থ্য আছে বলে তিনি হয়তো আজকে এই টাকাটা দিতে পারছেন, কিন্তু যদি দিতে না পারতেন তাহলে তো পাত্রপক্ষ চলেই যেত। তার মানে আমি আছি কি নেই এটা মুখ্য বিষয় না, আমাকে বিয়ে করার উদ্দেশ্যই 5 লক্ষ টাকা। আমি আর পারলাম না, সোজা বাইরে বেরিয়ে বললাম 5 লক্ষ টাকার জন্য আপনাদের কাছে নিজেকে বিক্রি করার দরকার নেই। টাকাটা অবশ্য আপনারা এখনও নিয়ে নিতে পারেন, তবে ভিক্ষা হিসেবে, যৌতুক হিসেবে না, কারণ আমি এই বিয়ে করব না। এই প্রথম আমার মনে হলো আমার জীবনে আজকে সত্যি রোদ এসেছে। নিজের সম্মান বিকিয়ে দিতে দিতে যেখানে নেমে গিয়েছিলাম আমি, সেখান থেকে এক ধাপে অনেকখানি উপরে উঠে এসেছি। নাইবা থাকলো আমার জীবনের ভালোবাসা, নাইবা হলো সংসার। এখন আমি নিজের ভেতর যে শান্তি আর মর্যাদা টের পাচ্ছি, এক জীবন কাটিয়ে দেওয়ার জন্য সেটাই যথেষ্ট। হ্যাঁ, আমি পেরেছি নতুন করে জীবন শুরু করতে। আমি থেমেছিলাম না আজ। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। এতদিন আমাকে যারা গায়ের রঙের জন্য কথা শোনাতো, আজ তারাই আমাকে দেখে গর্ব করে। গল্পটার অনেকখানি আশেপাশের বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। আমি এই গল্পের মধ্যে দিয়ে কাউকে কোনো মেসেজ দিতে চাইনি, কারো মানসিকতা পরিবর্তনের কোনো চেষ্টাও করিনি। আমি শুধু চেয়েছি যারা এই গল্পটা শুনবেন তারা যেন একটু হলেও এই মেয়েটির কষ্ট অনুভব করেন। গায়ের রং অথবা চেহারা, এই জিনিসগুলো মানুষ কষ্ট করে অর্জন করে না, জন্মসূত্রেই এই জিনিসটা নিয়ে এসে আসে। জন্মসূত্রে পাওয়া জিনিসের জন্য কেউ যেমন নিজেকে শ্রেষ্ঠ ভাবতে পারে না, তেমনি জন্মসূত্রে পাওয়া জিনিসের জন্য তাকে অপমান করাও কোনো অধিকার কারণেই। চেহারার সৌন্দর্য কিন্তু সময়ের সাথে সাথে মলিন হয়, কিন্তু মনের সৌন্দর্য কিন্তু চিরকাল থাকে। শুধু পবিত্র মানুষেরাই সেই পবিত্র সৌন্দর্যের সন্ধান পান। ধন্যবাদ আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।